আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটি বারে বারে তোমাদের ফাইনাল এক্সামে আসে। তো আজকে আলোচনার বিষয় হলো মানসিক ক্ষমতা, অর্থাৎ শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেই মানসিক ক্ষমতার ভেতরে দুটি থিওরি আছে, একটি হলো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং অন্যটি হলো থার্স্টনের বহু উপাদান বা দলগত উপাদান তত্ত্ব। তো প্রথমেই আসি, মানসিক ক্ষমতা বলতে কি বোঝায়। মানসিক ক্ষমতা হলো যেটাকে সাধারণ অর্থে আমরা বুদ্ধি হিসাবে বিবেচনা করতে পারি, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। তো সেই সমস্যার সমাধান করতে গেলে যে ক্ষমতার প্রয়োজন হয় সেই ক্ষমতাকেই বলা হয় মানসিক ক্ষমতা। তো আজকে আমাদের মূল পর্বে যাওয়া যাক। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। তোমরা বোর্ডটা একটু দেখে নাও। এখানে আজকে এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা হবে, অর্থাৎ যে কোনো ধরনের প্রশ্ন এখান থেকে আসলে তোমরা কিন্তু লিখতে পারবে। সেইভাবেই আমি আজকের পর্বটি তৈরি করার চেষ্টা করছি। তো প্রথমে আসি যে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের মূল বিষয়টি কি। 1904 খ্রিস্টাব্দে আমেরিকান জার্নাল অফ সাইকোলজি একটি বই, সেই বইতে স্পিয়ারম্যান তার এই তত্ত্বটি কিন্তু প্রকাশ করে। তার তত্ত্বের মূল বক্তব্য কি, তিনি দেখেছেন যে মানুষ যে কাজকর্মগুলি করে সেখানে মূলত দুটি উপাদান বেশিরভাগ সময়ই কাজ করে, তাই তার এই তত্ত্বকে দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি নামে পরিচিত। তো এই যে দুটি উপাদানের কথা এখানে বলা হয়েছে সেই দুটি কি কি, একটি হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা বা জেনারেল ফ্যাক্টর বা সংক্ষেপে বড় হাতের জি বলা হয়, এবং দ্বিতীয় উপাদানটি হচ্ছে বিশেষ ক্ষমতা বা স্পেশাল অ্যাবিলিটি বা সংক্ষেপে বড় হাতের এস দিয়ে প্রকাশ করা হয়। তো এখন আমরা বিভিন্ন অংশে আমাদের আলোচনাটা ভাগ করব। প্রথমে আসি সাধারণ মানসিক ক্ষমতা বা জি। তাহলে প্রথমে কি বলতে হবে, সংজ্ঞা। তাহলে জি এর সংজ্ঞা কি হবে, বা সাধারণ মানসিক ক্ষমতা যে ক্ষমতা আমাদের সমস্ত ধরনের কাজে প্রয়োজন হয় সেই ক্ষমতাকেই বলা হয় জি বা সাধারণ মানসিক ক্ষমতা। এটি একটি জন্মগত ক্ষমতা। তো প্রথমেই আসা যাক সাধারণ মানসিক ক্ষমতা বা জি এর বৈশিষ্ট্য। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে জন্মগত ক্ষমতা, অর্থাৎ আমাদের যে জি আছে বা সাধারণ মানসিক ক্ষমতা আছে সেটি কিন্তু আমরা জন্মগতভাবে পাই পূর্বপুরুষদের কাছ থেকে, সেই জন্য এই ক্ষমতা হলো জন্মগত ক্ষমতা। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীন। সর্বজনীন মানে সবার জন্য, অর্থাৎ সাধারণ যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আছে, সেই জন্য এটি সর্বজনীন। পরের অংশটি হচ্ছে পরিমাণের তারতম্য, অর্থাৎ আমরা প্রত্যেকে সাধারণ মানসিক ক্ষমতার অধিকারী হলেও কিন্তু ব্যক্তিভেদে এর তারতম্য ঘটে। কারোর সাধারণ মানসিক ক্ষমতা একটু বেশি, কারোর মাঝারি, কারোর বা অনেকটাই কম, সেই জন্য এটা পরিমাণের তারতম্য ঘটে। পরের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সকল বৌদ্ধিক কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা কিন্তু সব ধরনের, তোমরা জীবনে যত ধরনের সমস্যা যত ধরনের কাজকর্ম আছে শুধুমাত্র শারীরিক শক্তি বাদ দিয়ে মানসিকভাবে সেখানে কিন্তু সমস্ত ধরনের শক্তিতে কিন্তু এই সাধারণ মানসিক ক্ষমতা কাজে লাগে। পরেরটা হচ্ছে বিকাশশীল। বিকাশশীল মানে বিকশিত হওয়া, অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা সারা জীবন ধরে কিন্তু বিকশিত হতে থাকে। একটি ছোট্ট শিশু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু তার সাধারণ মানসিক ক্ষমতার পরিমাণও কিন্তু বাড়তে থাকে, সেই জন্য এটি বিকাশশীল। নেক্সট সাধারণ ধর্মিতা, অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা কিন্তু সাধারণ ধর্মী। পরেরটা হচ্ছে একক ক্ষমতা। একক ক্ষমতা বলতে বোঝায় সাধারণ মানসিক ক্ষমতা কিন্তু একটি, এটা কিন্তু বহু নয়, একটি মাত্র ক্ষমতা যেটি সকলের মধ্যে থাকে। আবারও বলছি, পরিমাণের তারতম্য ঘটতে পারে কিন্তু সাধারণ মানসিক ক্ষমতা সবসময় তার নিজস্ব একক। পরেরটি আছে অনুশীলন নিরপেক্ষ। অনুশীলন মানে কি, প্র্যাকটিস বা চর্চা, অর্থাৎ
সাধারণ মানসিক ক্ষমতা যেহেতু জন্মগত হওয়ায় এটাকে কিন্তু আমরা অনুশীলন বা চর্চার মাধ্যমে কিন্তু উন্নতি করতে পারি না। সেই জন্য এটি হলো অনুশীলন নিরপেক্ষ। নিরপেক্ষ মানে অনুশীলন নির্ভর নয়। এছাড়াও সাধারণ মানসিক ক্ষমতার আরো তোমরা কিছু বৈশিষ্ট্য বইতে পাবে, যেমন সাধারণ মানসিক ক্ষমতা পরিমাপযোগ্য, একে পরিমাপ করা যায়, অর্থাৎ বিভিন্ন বুদ্ধির অপেক্ষা দিয়ে সাধারণ মানসিক ক্ষমতাকে আমরা পরিমাপ করতে পারি। তো তোমাদের ক্লাস 12 এর জন্য যেটুকু সিলেবাস আছে সেই হিসাবে এটা যথেষ্ট। পরবর্তীতে তোমরা যখন যদি এডুকেশন নিয়ে উচ্চশিক্ষার দিকে অগ্রসর হও, এটা আরো ডিটেলসে পড়তে হবে। এই গেল সাধারণ মানসিক ক্ষমতা। দ্বিতীয় আমাদের অংশটি হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেশাল অ্যাবিলিটি বা এস। তাহলে কাকে বলে? তাহলে যে ক্ষমতা বিশেষ বিশেষ কাজে প্রয়োজন হয় সেই ক্ষমতাকে বলা হয় বিশেষ মানসিক ক্ষমতা। তাহলে বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য কি আছে? প্রথমটি আছে অর্জিত ক্ষমতা। এখানে কিন্তু একটু মত পার্থক্য আছে। অনেক মনোবিদ বলেছেন যে বিশেষ মানসিক ক্ষমতা কিছুটা জন্মগত এবং বেশিরভাগটাই অর্জিত। অর্থাৎ বলতে গেলে ধরো কেউ গান করতে পারে, তাহলে দেখা যায় তার পূর্বপুরুষদের কেউ ভালো গান করতে পারে, সেটি জিনের মাধ্যমে তার মধ্যে এসছে। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু এটি কিছুটা হলেও জন্মগত, কিন্তু বেশিরভাগটাই আমরা পরিবেশ থেকে অর্জন করি। সেই জন্য এটি হলো আংশিক জন্মগত এবং অর্জিত ক্ষমতা। এটি লিখতে হবে, আংশিক জন্মগত এবং অর্জিত ক্ষমতা। পরেরটা হচ্ছে সার্বজনীন নয়। সার্বজনীন নয় মানে কি? বিশেষ ক্ষমতা, আগে বলি বিশেষ ক্ষমতা কোনগুলো। যেমন কেউ ভালো লেখাপড়া করতে পারে, কেউ ভালো গান করতে পারে, কেউ ভালো আর্ট বা ড্রয়িং করতে পারে, কেউ খেলাধুলো করতে পারে, কেউ ভালো সাহিত্য রচনা করতে পারে, বক্তৃতা দিতে পারে। সেই ক্ষেত্রে সেই ব্যক্তির ক্ষেত্রে এইগুলি হচ্ছে তার বিশেষ ক্ষমতা। তাহলে এই বিশেষ ক্ষমতা সার্বজনীন কেন নয়? অর্থাৎ যে ভালো গান করতে পারে এই গানটি কিন্তু সকলেও ভালো নাও করতে পারে, সেই জন্য হচ্ছে এটি সার্বজনীন নয়, মানে সবাই করতে পারবে এমন কোনো বিষয় নয়। সেই জন্য এখানে পরবর্তীতে লেখাই আছে ব্যক্তিভেদে পৃথক। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির এই বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু আলাদা আলাদা, সেই জন্য ব্যক্তিভেদে পৃথক। আবার এমন নয় যে ব্যক্তি গান করতে পারে, যে মানুষটি গান করতে পারে অন্য কেউ করতে পারে, এমন নয়। এটি কিন্তু অনেক জনের মধ্যে থাকতে পারে। পরেরটি হচ্ছে বিশেষ বিশেষ কাজে ব্যবহার। বিশেষ বিশেষ কাজে ব্যবহার এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা যখন বিশেষ বিশেষ কাজ, অর্থাৎ যেটা বললাম উদাহরণ, খেলা করা, গান বাজনা করা, তারপরে সাহিত্য রচনা করা, এই যে বিশেষ বিশেষ কাজগুলি আছে সেই বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই বিশেষ ক্ষমতা ব্যবহার করা হয়। পরেরটি আছে বিকাশের জন্য প্রশিক্ষণ দরকার। অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা যেমন বয়স বৃদ্ধির সাথে সাথে বিকাশ লাভ করতে থাকে, বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু বিকাশের জন্য ট্রেনিং নিতে হয় বা প্রশিক্ষণ নিতে হয়। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায় কেউ ভালো ফুটবল খেলে, তাহলে সেই ফুটবল খেলার যে দক্ষতা বা স্কিলগুলো আছে সেগুলো কিন্তু তাকে ভালো করে আয়ত্ত করতে গেলে তাকে বিশেষ ট্রেনিং বা প্রশিক্ষণ নিতে হয়। সেই জন্য, অথবা গানের ক্ষেত্রেও সে একই ব্যাপার, অর্থাৎ প্রত্যেকটা বিশেষ কাজের জন্য কিন্তু আমাদেরকে ট্রেনিং নিতে হয়। বিশেষ মানসিক ক্ষমতা বিশেষ ধর্মী। এই সম্পূর্ণ আলোচনা থেকেই বোঝা যাচ্ছে কেন বিশেষ ধর্মী। নেক্সট, বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু সংখ্যায় বহু, অর্থাৎ একের বেশি। বিষয়টা কেমন? অর্থাৎ যেটা এই বারবার বলতে হচ্ছে যে একটি ব্যক্তির মধ্যে কিন্তু শুধুমাত্র যে গান করতে পারে এরকম বিশেষ ক্ষমতা নাও থাকতে পারে, তার ক্ষেত্রে কিন্তু আরো অন্যান্য যে বিশেষ ক্ষমতাগুলি আছে, অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে অনেকগুলো বিশেষ ক্ষমতা কিন্তু থাকতে পারে। অর্থাৎ যে ব্যক্তি ভালো গান করে, সে ভালো খেলা করে, সে ভালো কবিতা আবৃত্তি করতে পারে, সে ভালো আর্ট করতে পারে। সেই জন্য এই বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু সংখ্যায় বহু, একটি নয় একের অধিক। নেক্সট, অনুশীলন সাপেক্ষ। যেটা বললাম এই যে প্রশিক্ষণ দরকার বিকাশের জন্য, ঠিক তেমনি বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু অনুশীলন সাপেক্ষ, অর্থাৎ অনুশীলন ছাড়া কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা বিকশিত হয় না। সেই জন্য এটি অনুশীলন সাপেক্ষ। আচ্ছা,
এইবার তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা বুঝতে পারবে। অনেক সময় দেখবে তোমরা পরীক্ষাতে প্রশ্ন আসে সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো, সেক্ষেত্রে তোমাদের এরকম ভাবে আলাদা আলাদা করে লিখতে হবে। তো সেই অ্যাঙ্গেল থেকে এইভাবে তোমরা লিখতে পারো। আরেকটি প্রশ্ন আসে সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। আমাদের কিন্তু একই পড়া থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্নের আমরা কিন্তু উত্তর করতে পারবো। তাহলে আমি এখানে সেইভাবেই বিষয়টাকে সাজিয়েছি। দেখো, যদি পার্থক্যের কথা বলা হয়, সাধারণ মানসিক ক্ষমতা জন্মগত, অন্যদিকে বিশেষ মানসিক ক্ষমতা অর্জিত। সাধারণ মানসিক ক্ষমতা সর্বজনীন এবং পরিমাণের তারতম্য ঘটে, আর এটি সর্বজনীন নয়, ব্যক্তিভেদে এটি পৃথক হয়। সাধারণ মানসিক ক্ষমতা সব ধরনের কাজে ব্যবহার হয়, আর বিশেষ মানসিক ক্ষমতা বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হয়। এটা বয়সের সাথে সাথে বিকাশশীল, অটোমেটিক, আর এটা হচ্ছে বিকাশের জন্য প্রশিক্ষণ, ট্রেনিং দরকার। আর সাধারণ মানসিক ক্ষমতা সাধারণ ধর্মী, অন্যদিকে বিশেষ মানসিক ক্ষমতা বিশেষ ধর্মী। এটি একক ক্ষমতা, অর্থাৎ একটি ক্ষমতা, আর এটি সংখ্যায় বহু, অগণিত। সাধারণ মানসিক ক্ষমতা অনুশীলন নিরপেক্ষ, অর্থাৎ অনুশীলনের দরকার হয় না, আর বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু অনুশীলনের দরকার হয়, অনুশীলন সাপেক্ষ। তো এইভাবে আমরা কিন্তু সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য আলাদা করতে পারি। তাহলে দেখো, আমরা এখানে তিনটে প্রশ্ন পেলাম। দ্বি উপাদান তত্ত্বের ব্যাখ্যা, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য আলাদা করে, এবং জি ও এস এর পার্থক্য, একসাথে কিন্তু আমরা তিনটে প্রশ্নের উত্তর এখানে আমরা করতে পারছি। এবার যাওয়া যাক একটু ব্যাখ্যা, কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি চিত্র। এই চিত্রে দেখো একটা জি দেওয়া আছে। জি মানে হচ্ছে এই সাধারণ মানসিক ক্ষমতা। আর এক্ষেত্রে দেখো চারটি তার মধ্যে সার্কেল আছে, যেখানে S1, S2, S3, S4 এই চারটি বিশেষ কাজের কথা বলা হয়েছে। তাহলে কি হচ্ছে, S1 মানে কি, আঁকা, অঙ্কন। S2 খেলা। S3 ভালো গান গাওয়া। S4 পড়াশোনাতে খুব ভালো। অর্থাৎ এই যে বিশেষ, অর্থাৎ এই যে সার্কেলটি আছে, এই সার্কেলের বাইরের অংশ হচ্ছে বিশেষ ক্ষমতা। এগুলো হচ্ছে বিশেষ ক্ষমতা। এটা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু থাকে না, বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে এটা থাকে। কিন্তু এখানে প্রশ্ন হলো, তাহলে এই জি এর মধ্যে কেন আসলো? অর্থাৎ প্রথমেই বলেছি যে জি অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা না থাকলে কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা থাকে না। অর্থাৎ বিশেষ মানসিক ক্ষমতাকে সবসময় সাধারণ মানসিক ক্ষমতার সাহায্য নিতে হয়। সাধারণ মানসিক ক্ষমতা ছাড়া বিশেষ মানসিক ক্ষমতার কিন্তু কোনো অস্তিত্ব নেই। কেমন? অর্থাৎ এখানে আমি বলি যে S1, ধরা যাক S1 একটি কাজ আঁকা। এই আঁকার জন্য সে যদি সাধারণ ড্রয়িং না করতে পারে, তাহলে কিন্তু সে বিশেষভাবে, অর্থাৎ খুব ভালো ড্রয়িং করতে পারবে না। তাহলে যে সাধারণভাবে যে ড্রয়িংটা করবে সেটা কিন্তু জি, আর সে যে খুব ভালো পারে সেটা তার এস ক্ষমতা। এইভাবে প্রত্যেকটিকে তুমি বিষয়টি দেখো। S2 ক্ষেত্রেও তাই, যে ভালো খেলা করতে পারে, সে যদি ফুটবলে যদি কিক না করতে পারে, সাধারণ কিক না করতে পারে, সে কিন্তু ভালো ফুটবল প্লেয়ার হতে পারবে না। তাহলে সবাই এখানে এই জি কাজ করছে। তারপরে সে খুব ভালো খেলে, সেটা তার ক্ষেত্রে এস। এরকম ভাবে এটা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি কাজের জন্য দেখো জি এই অংশটা আছে, প্রত্যেকটি কাজের জন্য এই অংশগুলি জি। অর্থাৎ জি এর সাহায্য ছাড়া কিন্তু এস এর কোনো অস্তিত্ব নেই। এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। এইটাই হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের মূল চিত্র। এখন এই অংশটি তোমাদের না জানলেও চলবে, তবুও আমি একটু বলে দিই। 1920 খ্রিস্টাব্দে এই স্পিয়ারম্যান আবার তার তত্ত্বকে একটা নতুন রূপ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে একটি উপাদানের কথা বলেছেন, সেটি হচ্ছে দলগত উপাদান। তা দলগত উপাদান কি? যে উপাদানটি একের অধিক কাজে ব্যবহৃত হয় কিন্তু সব ধরনের কাজে ব্যবহৃত হয় না, তাকে বলা হয় দলগত উপাদান। সেক্ষেত্রে তিনি একটি নতুন চিত্রের অবতারণ করেছেন। দেখো জি, এখানে দুটো সার্কেল আছে, এটা S1, এটা S2। আচ্ছা, এবার আমি যাই S12টা কিভাবে আসলো এটা আমি পরে বলছি। দেখো, ধরা যাক একটা বিশেষ কাজ সাহিত্য রচনা। সাহিত্য রচনা মানে কি? খুব ভালো গল্প লিখতে পারা, উপন্যাস লিখতে পারা, গল্প লিখতে পারা, অর্থাৎ তার লিখন ক্ষমতা খুবই ভালো। সাহিত্য রচনা যদি একটি কাজ হয়,
তাহলে এই কাজটি করতে গেলে S1, S2 এবং G এই তিনটেরই কিন্তু সাহায্য লাগবে, অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা লাগছে S1। তাহলে S1টাকে কি বুঝে নি, S1টা হচ্ছে ভাষার দক্ষতা, S2 হচ্ছে চিন্তার ক্ষমতা। অর্থাৎ একজন লেখককে সবসময় তার ভাষার ক্ষমতা থাকতে হবে, ভাষার সাবলীলতা থাকতে হবে, আর তার চিন্তার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ তাকে বিশেষভাবে চিন্তা না করলে সে কিন্তু কখনোই লেখক হতে পারেন না, সাহিত্য রচনা করতে পারেন না। তাহলে এই যে তিনি সাহিত্য রচনা করছেন, এই যে S12 এই 1 আর 2 এটা মিলে হচ্ছে পাশাপাশি বসে S12, অর্থাৎ তিনি কি হচ্ছে তার ভাষার S1 ভাষার ক্ষমতা থাকছে এবং এখানে তার চিন্তার ক্ষমতা থাকছে। এই দুটো মিলে কিন্তু এই যে বিষয়টা, এটা কিন্তু তিনি সাহিত্য রচনার জন্য তিনি উপযুক্ত। তো এই যে জায়গাটা আছে এটাকেই তিনি বলেছেন দলগত উপাদান। এটা তোমাদের বিশেষ প্রয়োজন নেই, সবথেকে বেশি প্রচলিত কিন্তু এই চিত্রটি, এটা তোমাদের দরকারই নেই, শুধু আমি একটু বলে রাখলাম, এটা তোমাদের দরকার নেই। আচ্ছা, এরপরে চলে যাই, তিনি তার তত্ত্বকে কিন্তু একটি সুন্দর গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন। ঠিক আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ গাণিতিক ব্যাখ্যা। এই যে তিনি গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন, কিভাবে দিয়েছেন সেটা আমি বলছি। তিনি তার তত্ত্বতে একটি ছোট হাতের আর, স্মল আর দ্বারা ব্যবহার করেছেন। এই আরটি হলো সহগতির সহগাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, সহগতি সহগাঙ্ক। অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেনে আসে কিন্তু। আচ্ছা, তাহলে এই সহগতিটা কি? সহগতি হচ্ছে আমাদের পৃথিবীতে যে বিভিন্ন ধরনের ঘটনা বা বস্তু বা চলমান যে জিনিসগুলি আছে সেগুলোই হচ্ছে চল বা ভেরিয়েবল। এই ভেরিয়েবল বা চলের মধ্যে যে সম্পর্ক আছে সেটি হচ্ছে সহগতি। তাহলে তিনি তিন ধরনের সহগতির কথা বলেছেন। এক, ধনাত্মক সহগতি বা পজিটিভ কোরিলেশন, দুই, ঋণাত্মক সহগতি বা নেগেটিভ কোরিলেশন, এবং তিন, শূন্য সহগতি বা জিরো কোরিলেশন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবার এক এক করে আলোচনায় আসছি। প্রথমটা হচ্ছে ধনাত্মক, মানে পজিটিভ কোরিলেশন। তাহলে ধনাত্মক সহগতি কাকে বলে? ধনাত্মক মানে হচ্ছে দুটি চল নিলাম, সেই দুটি চলের মধ্যে কিন্তু পারস্পরিক সম্পর্ক একই, অর্থাৎ একটি চল যদি বাড়ে তাহলে দ্বিতীয় চলটিও বাড়বে, একটি চল যদি বাড়ে দ্বিতীয়টিও বাড়বে, এটি যদি কমে তাহলে এটিও কমবে, অথবা এটাকেই ঘুরিয়ে দাও, এটি যদি বাড়ে এটিও বাড়বে, এটি কমলে এটি কমবে। এই যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় ধনাত্মক সহগতি। উদাহরণ কি? উদাহরণ তোমরা যদি পড়াশোনার সময়, যদি এরকম বিভিন্ন উদাহরণ আছে, আমি জাস্ট একটা বলছি। তোমার যদি পড়ার সময়টাকে তুমি যদি বাড়িয়ে দাও তাহলে তোমার পরীক্ষার ফলাফলটা কি হবে? খুব ভালো হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে দেখো, একটা বাড়ছে অন্যটাও বাড়ছে। অথবা তোমার পড়ার সময় যদি কমিয়ে দাও তাহলে কিন্তু পরীক্ষার ফল খারাপ হচ্ছে বা হ্রাসপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ একটি কমলে আরেকটি কমছে। এই সম্পর্কটাকে বলা হয় ধনাত্মক সহগতি। দ্বিতীয় আসছি ঋণাত্মক বা নেগেটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন হচ্ছে সবসময় বিপরীত ধর্মী, অর্থাৎ একটি চল যদি বাড়ে তাহলে অন্যটি কমবে, এটি যদি কমে অন্যটি বাড়বে। বোঝাতে পারলাম? একটি চল বাড়লে অন্যটি কমবে, এই চলটি যদি কমে অন্যটি বাড়ে, সবসময় বিপরীত সম্পর্ক। তাহলে উদাহরণ কি দেওয়া যায়? উদাহরণ দেওয়া যায়, যদি সমাজে শিক্ষার হার বাড়ে তাহলে কি কমবে? সামাজিক অপরাধ কমবে, অর্থাৎ শিক্ষার হার বাড়লে সামাজিক অপরাধ কমবে। তাহলে একটি বাড়ছে অন্যটি কমছে, এটি হচ্ছে উদাহরণ। দ্বিতীয় হচ্ছে শূন্য বা জিরো কোরিলেশন। তাহলে শূন্য সহগতি কি? শূন্য সহগতি হচ্ছে যে চলগুলির মধ্যে কোনো সম্পর্ক নেই, তাদের বলা হয় শূন্য সহগতি। যেমন উদাহরণ হিসেবে বলা যায় আমাদের বুদ্ধির সাথে জুতোর মাপ, অর্থাৎ বুদ্ধি যদি কম হয় তার সাথে কি জুতোর মাপের কোনো সম্পর্ক আছে? নেই। অথবা বাজারে সবজির দামের সাথে পরীক্ষার ফলাফল, এর মধ্যে দেখো কোনো সম্পর্ক নেই। তো এই ধরনের সহগতিকে বলা হয় শূন্য সহগতি। এবার আসি তার পরবর্তী পর্যায়ে, তিনি তার তত্ত্বকে একটি সুন্দর সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করেছে।
সেই সমীকরণটিকে বলা হয় টেট্রাড সমীকরণ। টেট্রাড সমীকরণ। তাহলে টেট্রাড সমীকরণটি কি? এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ টেট্রাড সমীকরণটি হচ্ছে এই দেখো, এই আর কে এখানে কিন্তু কাজে লাগানো হচ্ছে, সহবর্তীর কথা বলা হচ্ছে। টেট্রাড সমীকরণ হচ্ছে, তোমরা ভালো করে বুঝে নেবে, আর অর্থাৎ সহবর্তী সহগাঙ্ক, এ বি হচ্ছে দুটি চল, তার সাথে গুণ করছি আর এর সাথে সিডি, সিডি আরেকটি চল, তাহলে 1 2 এখানে চারটি চল নেওয়া হয়েছে, 1 2 3 4। এই দুটি গুণ করলে যা হবে তার সাথে দেখো এখানে আর এ ডি ইনটু আর বি সি ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে কি হচ্ছে আর এর সাথে কিসের সম্পর্ক হচ্ছে? 1 আর 4 এর সম্পর্ক হচ্ছে। এই যে 1 আর 4 সব সময় মনে রাখবে, তোমরা যে কোনো অ্যালফাবেট নিতে পারো, তাতে কিছু সমস্যা নেই, শুধুমাত্র এই নিয়মটা মনে রাখতে হবে। এখানে মাইনাসের পরে যে আরটি আসবে সেখানে 1 এর সাথে 4, এবং পরেরটা দেখো 2 বিসি, অর্থাৎ 2 আর 3, এইভাবে দেখো মিলছে। তাহলে কি হচ্ছে? এর ফলাফল সবসময় কিন্তু শূন্য হচ্ছে। তোমরা নিজেরা বাড়িতে করে নিতে পারো। এ বি সি ডি এই চারটির মান তোমরা আলাদা আলাদা করে বসিয়ে এইভাবে ক্যালকুলেশনটা করে দেখবে, সবসময় মানটি শূন্য আসে। এটাই হচ্ছে টেট্রাড সমীকরণ। তো এই হচ্ছে আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু, সম্পূর্ণ ব্যাখ্যা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই পর্বটি তোমরা খুব ভালো করে পড়বে, দেখবে এবং একটু বোঝার চেষ্টা করবে, যাতে করে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে এই পর্বটি থেকে যেটা তোমরা শিখলে সেটা কিন্তু খুব সুন্দর করে উত্তর করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি।